প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা নবম শ্রেণীর থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 90, আর সময় তোমাদের রয়েছে 3 ঘন্টা 15 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 18টি প্রতিটি প্রশ্নে, মানে 1 করে 1 × 18 = 18। প্রথম, ধীবর বৃত্তান্ত নাটকটির মূল রচনা মেঘদূতম, কুমার সম্ভবম, অভিজ্ঞান শকুন্তলম, রঘুবংশমূত্রবে অভিজ্ঞান শকুন্তলম। প্রশ্ন, বীর হনুমান কার আদেশে মাঠ অট্টালিকা ভেঙেছেন? চণ্ডী সীতা, মনসা না অন্নদা? উত্তরবে চণ্ডী। পরের প্রশ্ন, ইলিয়াস কত বছর বয়সে সর্বহারা হয়ে পড়েছিল? 70 বছর বয়সে, 72 বছর বয়সে, 74 বছর বয়সে, 76 বছর বয়সে? উত্তর হবে 70 বছর বয়সে। তাহলে ইলিয়াস কত বছর বয়সে সর্বহারা হয়ে পড়েছিল? উত্তর হবে 70 বছর বয়সে। পরের প্রশ্ন, নব নব সৃষ্টি রচনাংশে যে ভাষাকে লেখক বলেছেন আত্মনির্ভরশীল, হিন্দি, বাংলা, ইংরেজি না সংস্কৃত? উত্তর হবে সংস্কৃত। প্রশ্ন, হিমালয় রেড রোড যেখান থেকে শুরু হয়েছে দার্জিলিং, শিলিগুড়ি, কার্শিয়াং না কালিম্পং? উত্তর হবে শিলিগুড়ি। পরের প্রশ্ন, নিস্তব্ধ মুহূর্তগুলি কেঁপে ওঠে নদীর ঢেউয়ে, প্রবল বাতাসে, তীব্র জলস্রোতে, সাগর গর্জন? উত্তর হবে সাগর গর্জনে। প্রশ্ন, খেয়া কবিতায় 2 তীরে কয়টি গ্রাম আছে? 3টি, 4টি, 5টি না 2টি? উত্তর হবে 2টি। প্রশ্ন, কামরাঙা লাল মেঘ যার মতো, মৃত মুনিয়ার মতো, লাল বটফলের মতো, চাঁদের জ্যোৎস্নার মতো, মৃত ঢেউয়ের মতো? উত্তর হবে মৃত মুনিয়ার মতো। প্রশ্ন, নেভে না তার কি নেভে না? বেদনা, দুঃখের আগুন, যন্ত্রণা, ঘরের প্রদীপ? উত্তর হবে যন্ত্রণা। প্রশ্ন, গাজনের বাজনা বাজা, গাজন অনুষ্ঠিত হয় বৈশাখ মাসে, শ্রাবণ মাসে, আশ্বিন মাসে, চৈত্র মাসে? উত্তর হবে চৈত্র মাসে। খাঁটি লোকের কথা বিকল্প হয় না, মূল্য হয় না, নড়চড় হয় না, ব্যাখ্যা হয় না? উত্তর হবে নড়চড় হয় না। মারদ কি বাত কিসের মতো? হাতির সুর, হাতির দাম, হাতির দাঁত, হাতির ওজন? উত্তর হবে হাতির দাঁত। প্রশ্ন, বঙ্গমাতা চরণে যে ফুলের কথা কবি বলেছেন পদ্ম, গোলাপ, জবা, চাপা? উত্তর হবে পদ্ম। প্রশ্ন, নিরুদ্দেশ গল্পে উল্লেখিত খবরের কাগজের বিজ্ঞাপনগুলির বিষয় ছিল গৃহসজ্জা, অলংকার, নিরুদ্দেশ, পাত্রপাত্রী? উত্তর হবে নিরুদ্দেশ। প্রশ্ন, রাধারানী ঘর ঝাড় দিতে গিয়ে খুঁজে পেয়েছিল একটা স্বর্ণমুদ্রা, একটা ছবি, একটা নোট, মায়ের ওষুধ? হবে একটা নোট। প্রশ্ন, চন্দ্রনাথের কপালের মধ্যস্থলে ছিল চন্দনের টিপ, শিরায় রচিত ত্রিশূল চিহ্ন, কাটা দাগ কোনটি না? উত্তর হবে শিরায় রচিত ত্রিশূল চিহ্ন। সত্যি ভাগ্য যেন চাকার মতো ঘোরে, বক্তাকে? ইলিয়াস, ইলিয়াসের পত্নী, অতিথি, মোহাম্মদ শাহ? উত্তর হবে অতিথি। প্রশ্ন, হ্রদ থেকে দহ এটি কী ধরনের ধ্বনি পরিবর্তন? অপিনিহিতি, সরলোভ, ধ্বনি বিপর্যয়, শৈভবন? উত্তর হবে ধ্বনি বিপর্যয়। বোধ হয় যে শ্রেণীর অব্যয় তা হলো আলংকারিক, সংশয়সূচক, সমর্থনসূচক, আবেগসূচক? উত্তর হবে সংশয়সূচক। প্রশ্ন, মা আমাকে ভাত দিয়েছেন, এখানে দিচ্ছেন হলো সকর্মক্রিয়া, দ্বিকর্মক্রিয়া, অকর্মক্রিয়া, অসম্পূর্ণ ক্রিয়া? উত্তর হবে দ্বিকর্মক্রিয়া। তৎসম শব্দের অর্থ বাংলার সমান, ইংরেজির সমান, হিন্দির সমান, সংস্কৃতের সমান? উত্তর হবে সংস্কৃতের সমান। 2 দাগে রয়েছে কম বেশি 15 শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 18টি প্রতিটি প্রশ্নে, মানে 1 করে 1 × 18 = 18। প্রথম, চণ্ডীর আদেশ পান বীর হনুমান, আদেশ পেয়ে হনুমান কি করেছিল? দেবী চণ্ডীর আদেশ পেয়ে বীর হনুমান মাঠ অট্টালিকা ভেঙে খান খান করেছিল। ধীবর আংটি কিভাবে খুঁজে পেয়েছিল? ধীবর একটা রুই মাছ টুকরো করে কাটতে গিয়ে মাছের পেটের মধ্যে মণিমুক্তা ঝলমলে আংটিটা দেখতে পেয়েছিল। কারা ইলিয়াসের সবচেয়ে ভালো ঘোড়াগুলি চুরি করেছিল? কিরবিজরা ইলিয়াসের সবচেয়ে ভালো ঘোড়াগুলি চুরি করেছিল। আমি চমকে উঠলুম। বক্তা চমকে ওঠার কারণ কি? বাংলাদেশের এক প্রান্তিক অঞ্চলের এক বৃদ্ধের মুখে চেনা কণ্ঠস্বরে তার সুকুমার নামের ডাক শুনে কথব চমকে গিয়েছিলেন। ধর্ম বদলালেই জাতি চরিত্র বদলায় না, লেখক কেন এরকম বলেছেন? উত্তর হবে বাঙালি হিন্দুরা সত্যশিব সুন্দরের প্রতিষ্ঠায় যারা বাধা দেয় তাদের বিরোধী, বাঙালি মুসলমানরাও একই কাজ করে, তাই লেখক আলোচ্য মন্তব্যটি করেছে।
বেশ সুন্দর দেখায়। হিমালয় দর্শন রচনাংশে লেখিকা কোন জিনিসটিকে বেশ সুন্দর দেখায় বলে মন্তব্য করেছেন? লেখিকা বেগম রোকেয়া ছোট ছোট হিমালয়ান রেলগাড়িগুলিকে খেলনা গাড়ির মতো সুন্দর দেখায় বলে মন্তব্য করেছেন। সারা রাত মিছে দাঁড় টানি। সারা রাত দাঁড় টানা কেমন করে মিছে হয়ে যায়? কবি নৌকা তটের কিনারে নোঙরে বাঁধা পড়েছে, দাঁড় টেনে তাকে এগোনো যায় না। প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত খেয়া কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? রবীন্দ্রনাথ ঠাকুর রচিত খেয়া কবিতাটি চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্গত। আবহমান কবিতায় কবি কোথায় গিয়ে দাঁড়াতে বলেছেন? আবহমান কবিতায় কবি দীনেন্দ্রনাথ চক্রবর্তী গ্রাম বাংলার গরিবের উঠোনে লাউ মাচার পাশে গিয়ে দাঁড়াতে বলেছেন। ভগবান পূর্বেভাসী। ভগবান বলতে কবি কাকে বা কাদের বুঝিয়েছেন? এখানে ভগবান বলতে কবি মৃত্যুঞ্জয়ী বীর বিপ্লবীদের, যারা স্বদেশের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন, তাদের বুঝিয়েছেন। ভালে কাঞ্চন শৃঙ্গ মুকুট বলতে কবি কী বুঝিয়েছেন? উত্তর লিখবে বঙ্গভূমির উত্তরে বরফে ঢাকা হিমালয়ান পর্বতমালা সূর্য কিরণে যে সোনার রং ধারণ করে, কবি তাকেই বাংলা মায়ের কপালে সোনার মুকুট বলেছেন। দিনটা ভারী বিশ্রী। দিনটা বিশ্রী কেন? শীতের দিন হলেও বাদলার কারণে আকাশ মেঘাচ্ছন্ন এবং পৃথিবী স্নান হয়ে উঠেছে, তাই দিনটা এত বিশ্রী। রাধারানী প্রাপ্ত টাকা ভাঙিয়ে কি করেছিল? রাধারানী বাজারে গিয়ে প্রাপ্ত টাকা ভাঙিয়ে মায়ের পথ্য তৈরির জন্য জিনিসপত্র ও প্রদীপের তেল কিনেছিল। স্কুলের সঙ্গে চন্দ্রনাথ কিভাবে সব সম্পর্ক মিটিয়ে দিয়েছিল? 2-3 মাসের মাইনে বাড়তি দিয়ে সব দেনা পাওনা মিটিয়ে চন্দ্রনাথ স্কুলের সঙ্গে সব সম্পর্ক শেষ করে দিয়েছিল। তদ্ভব শব্দ কাকে বলে? যেসব শব্দ সংস্কৃত থেকে সোজাসুজি বাংলায় আসেনি, মধ্যবর্তী পর্বে প্রাকৃতের মাধ্যমে পরিবর্তন লাভ করে বাংলা এসেছে, তাদের তদ্ভব শব্দ বলা হয়। তৎ হচ্ছে সংস্কৃত, ভব উৎপন্ন, অর্থাৎ তদ্ভব কথাটির অর্থ সংস্কৃত থেকে উৎপন্ন। অর্থতৎসম শব্দ কাকে বলে? যেসব সংস্কৃত শব্দ কিছুটা পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় গৃহীত হয়েছে সেগুলিকে বলা হয় অর্থতৎসম শব্দ। যেমন জ্যোৎস্না থেকে জ্যোৎস্না, শ্রাদ্ধ থেকে শ্রাদ্ধ, গিন্নি থেকে গিন্নি, বৈষ্ণব থেকে বৈষ্ণব, কুৎসিত থেকে কুৎসিত। পদ বলতে কী বোঝো? বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দকে পদ বলা হয়। পদ প্রধানত 2 প্রকার, যথা 1 নামপদ, 2 ক্রিয়াপদ। প্লুতস্বর কাকে বলে? যখন কোনো স্বরধ্বনিকে অতি দীর্ঘরূপে উচ্চারণ করা হয় তখন তাকে প্লুতস্বর কোনো স্বরধ্বনিকে বলে। একটি বাক্যে নাম ধাতুজ ক্রিয়ার উদাহরণ দাও। আয়েশা পড়াশোনা করছে। এই বাক্যে করছে ক্রিয়াপদ চেয়েছে কর ধাতুর সঙ্গে ছে বিভক্তি যুক্ত হয়ে। নদী আপনা বেগে পাগল পাড়া। পাড়া কী ধরনের অব্যয়? উত্তর আলংকারিক অব্যয়। 5 থেকে রয়েছে কম বেশি 60টি শব্দে নিচে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান 3। পাশে পাশের সকলে তাকে ঈর্ষা করে। তাকে বলতে কার কথা বলা হয়েছে? সেই ব্যক্তিকে। ঈর্ষার কারণ কি? উদ্দিষ্ট ব্যক্তি। লিও তলস্তয় রচিত ইলিয়াস গল্প থেকে উদ্ধৃতাংশে তাকে বলতে কাহিনীর প্রধান চরিত্র বাকির জনগোষ্ঠীভুক্ত ইলিয়াসকে বোঝানো হয়েছে। ঈর্ষার কারণ: 35 বছরের অক্লান্ত পরিশ্রমে ইলিয়াস বিপুল সম্পত্তির মালিক হয়ে ওঠে। 200 ঘোড়া, 150 গরুমোষ, 1200 ভেড়া ও ভাড়াটে মজুদের মনিব হয়ে ওঠে ইলিয়াস। তার এই সমৃদ্ধি এবং প্রচুর ধনসম্পত্তি দেখে প্রতিবেশীরা হিংসা করতে শুরু করে। আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে। বক্তার ছাত্র কাকে কিভাবে অমর করেছে? নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম ছোট গল্পে ছাত্র তার ছোটবেলার অঙ্কের মাস্টারমশাইকে অমর করে দিয়েছে। অমরদান অঙ্কে অসাধারণ দক্ষ মাস্টারমশাই ভাবতেই পারতেন না যে তার ছাত্ররা অঙ্ক পারবে না। মেরে বকে ছাত্রদের তিনি অঙ্ক শেখাতে চাইতেন, ফলে ছাত্রদের কাছে তিনি ছিলেন বিভীষিকা। তার এক ছাত্র সুকুমার পরবর্তীকালে মাস্টারমশাইকে নিয়ে তার বিভীষিকাময় অভিজ্ঞতা একটি পত্রিকায় লিখেছেন। সেটি পড়েই মাস্টারমশাইয়ের মনে হয়েছিল ছাপার অক্ষরে তার কথা লিখে তাকে অমর করে দিয়েছে। 4 থেকে রয়েছে কম বেশি 60টি শব্দে নিচে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান 3। বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর। রস শব্দের অর্থ কী? কোথাকার প্রজারা কী কারণে বিপাকে পড়েছিল? রস শব্দের অর্থ কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশ থেকে নেওয়া। উদ্ধৃতাংশ উল্লেখিত রস শব্দের অর্থ পালিয়ে যাওয়া। বিপাকে পড়ার কারণ: দেবী চণ্ডীর ইচ্ছানুযায়ী কলিঙ্গ দেশে প্রবল ঝড় বৃষ্টি বিপর্যয় ডেকে আনে। আকাশ ঘন মেঘে ঢাকে যায়। ঘন অন্ধকারে প্রজাদের নিজেদের চেহারা পর্যন্ত দেখার উপায় থাকে না। প্রবল বৃষ্টির সঙ্গে মেঘের গভীর গর্জন ও ঝড়ের তাণ্ডবে সেখানকার প্রজারা বিপদের আশঙ্কায় ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায়। পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, এ কথা বলতে কবি কী বোঝাতে চেয়েছেন?
কবির বক্তব্য। খেয়া কবিতায় উদ্ধৃত পংক্তিতে কবি রবীন্দ্রনাথ নাগরিক জীবন ও গ্রামীণ জীবনের একটি তুলনামূলক ছবি পাঠকের সামনে তুলে ধরেছেন। নাগরিক জীবন ক্ষমতা দখলের লড়াই উত্তাল, রাষ্ট্রনায়কেরা সেখানে আত্মপ্রতিষ্ঠার লড়াইয়ে ব্যস্ত, ঘটে চলে সাম্রাজ্যের উত্থান পতনের কাহিনী, ইতিহাসের অধ্যায় পাল্টে যায় রক্তাক্ততার পথ ধরে, মানুষ পারস্পরিক হানাহানি ও দ্বন্দ্বে লিপ্ত হয়, এই হিংসা ও লড়াই পৃথিবীর বুকে ডেকে আনে চরম সর্বনাশ। পাতে তাকে রয়েছে 60টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্ন উত্তর, প্রশ্নের মান 3। ইহার সৌন্দর্য বর্ণাতীত। কিসের কথা বলা হয়েছে? প্রথম তাকে সামনাসামনি দেখার দৃশ্যটি উল্লেখ করো। উদ্দিষ্ট বিষয়। হিমালয় দর্শন রচনায় রেলপথে যাওয়ার সময় লেখিকা বেগম রোকেয়া যে জলপ্রপাতগুলি দেখেছিলেন আলোচ্য উদ্ধৃতাংশে সেগুলির কথা বলা হয়েছে। সামনাসামনি দেখার দৃশ্য। লেখিকার মনের মধ্যে পাহাড়ের পাশনা হৃদয় ভেদ করে ঝর্ণার ছুটে চলা বিস্ময় জাগায়। যখন একটা বড় ঝর্ণার কাছে ট্রেন থামে তখন লেখিকার মনে হয় যে তাদের প্রাণ ভরে জলপ্রবাহ দেখার সুযোগ করে দিতেই ট্রেন থেমেছে। পরে অবশ্য জানতে পারে জল পরিবর্তনের জন্য ট্রেনের এই থামা, তবে তাদের ঝর্ণা দেখার আশঙ্কা এই কারণেই পূর্ণ হয়েছিল। বাঙালির হিয়া অমিয়া মাথিয়া নিমায় ধরেছে কয়া। পংক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। সত্যনারায়ণ দত্তের লেখা আমরা কবিতা থেকে উদ্ধৃত পংক্তিটি নেওয়া হয়েছে। পংক্তিটির আক্ষরিক অর্থ হল বাঙালির হৃদয়ের অমৃত মন্থন করে মহাপ্রভু শ্রীচৈতন্যদেব দেহ ধারণ করেছেন। অমিয় শব্দের অর্থ অমৃত বা সুধা, অর্থাৎ যা পান করলে আমরা অমর হওয়া যায় বা যা পান করলে অমর হওয়া যায়। কিন্তু এক্ষেত্রে অমিয় বলতে বাঙালির হৃদয়ের যাবতীয় সদ্গুণ যেমন দয়া, প্রেম, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধাকে বোঝানো হয়েছে। বাঙালির হৃদয়ে এই যাবতীয় গুণই মহাপ্রভু শ্রী চৈতন্যের মধ্যে প্রকাশিত হয়েছে। 6 থেকে রয়েছে কম বেশি 60টি শব্দে নিচে যে কোনো একটি প্রশ্ন তোলা, প্রশ্নের মান 3। শকুন্তলা অপমানিত হলেন রাজসভায়। শকুন্তলার এই অপমানের কারণ কি? শকুন্তলা ছিলেন মহর্ষি কর্ণের পালিতা কন্যা। শকুন্তলা অপমানের কারণ। দুষ্মন্ত যখন শকুন্তলাকে বিবাহ করে তার কাছ থেকে বিদায় নিয়েছিলেন তখন তাকে একটি আংটি পরিয়ে দিয়েছিলেন। শকুন্তলাকে দুষ্মন্তের কাছে পাঠানোর সময় শকুন্তলার সখীরা মনে করে যে দুর্বাসার অভিশাপকে ব্যর্থ করার জন্য এই আংটিই হবে স্মারক চিহ্ন, কিন্তু দুর্ভাগ্যবশত যাওয়ার পথে স্নানের সময় শকুন্তলার হাত থেকে আংটিটি খুলে জলে পড়ে যায়। রাজসভায় শকুন্তলা কোনো স্মারকচিহ্ন দেখাতে না পারায় অপমানিত হয়। তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি। বক্তাকে উদ্দেশ্য করে কথাটি বলেছে ওই ব্যক্তির প্রতিক্রিয়া কী ছিল? 1+2। কালিদাসের ধীবর বৃত্তান্ত থেকে নেওয়া নাট্যদৃশ্যে রাজসেবক ধীবরকে উদ্দেশ্য করে প্রশ্নোত্থিত মন্তব্যটি করেছে। উদ্দিষ্ট ব্যক্তির প্রতিক্রিয়া। ধীবরের পেশা নিয়ে রাজসেবক ব্যঙ্গ করলে ধীবর তার তীব্র প্রতিবাদ করে। সে এরকম কথা বলতে রাজসেবককে নিষেধ করে। আরও বলে মানুষ যে বৃত্তি নিয়ে জন্মেছে তা নিন্দনীয় হলেও কখনও পরিত্যাগ করা উচিত নয়। বেদজ্ঞ ব্রাহ্মণের উদাহরণ দিয়ে সে জানায় সবে তাই পরবশ হলেও যজ্ঞের পশুবধের সময় নির্দয় হন, অর্থাৎ কোনো পেশায় সম্পূর্ণভাবে ত্রুটিহীন নয়। 7 থেকে রয়েছে কম বেশি 60টি শব্দে নিচে যে কোনো একটি প্রশ্ন দেওয়া, প্রশ্নের মান 3। 1 মাসের মধ্যেই আমার পরিকল্পনা বাস্তবে পরিণত হলো। কোন পরিকল্পনার কথা বলা হয়েছে লেখো। 101 পাঠ স্বর্ণপণি থেকে নেওয়া হয়েছে। স্বর্ণপণির পাতা খেয়ে গিরিবাসী উকিল জয়গোপাল মিত্র সেরে যাওয়ার পরে গিরিতে এই ওষুধের কথা ছড়িয়ে পড়ে, কিন্তু শুকনো পাতা গুঁড়ো করে দুধে মিশিয়ে খাওয়ার প্রাচীন পদ্ধতিটা শঙ্করের ভালো লাগছিল না। তাই তিনি স্বর্ণপণির বড়ি তৈরির পরিকল্পনা নেন। 25 বছরের জন্মদিনে গরমের ছুটিতে বাড়িতে বসে তিনি একটা কল বানান, যার হাতল ঘোরালে কলের নিচে দিয়ে বেরিয়ে আসে একটার পরে একটা বড়ি। সেই মুহূর্তে এই বড়ির নাম তিনি দেন মিরাকিউরাল। কথাটা শুনে আমার মনে একটা মিশ্র ভাব দেখা দিল। মন্তব্যটি ব্যাখ্যা করো। সান্ডার্স প্রফেসর শঙ্কুর মিরাকিউলার বড়ির কেমিক্যাল অ্যানালিসিস করিয়ে আনার পর দেখা যায় সেখানে সমস্ত রকম ভিটামিন তো আছেই, তার সঙ্গে পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, আয়োডিন ইত্যাদি উপাদানও আছে। আর আছে এমন কয়েকটি উপাদান যার কোনো পরিচয় রসায়নে নেই, যে কারণে কোনো ল্যাবরেটরিতে কৃত্রিম উপায়ে এই ওষুধ তৈরি করা যাবে না। শঙ্কু সেই ওষুধের একমাত্র স্বত্বাধিকারী। কথাটি শঙ্কুর মধ্যে মিশ্র ভাব জাগায়। তার কারণ ওষুধ শুধু তারই জিনিস ভাবতে ভালো লাগলেও ওষুধটাকে বাজারে
ছাড়া না গেলে কোটি কোটি মুমূর্ষু মানুষের সাহায্য থেকে বঞ্চিত হবে। আর দেখে রয়েছে কম বেশি 150টি শব্দে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5। চন্দ্রনাথ গল্পে চন্দ্রনাথের চরিত্রের বৈশিষ্ট্য আলোচনা করো। চন্দ্রনাথের চরিত্র বৈশিষ্ট্য। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের চন্দ্রনাথ গল্পের কেন্দ্রীয় চরিত্র চন্দ্রনাথ নিজের শ্রেষ্ঠত্ব নিয়ে অহংকারী এক কিশোর। পয়েন্ট করবে অহংকারী। তাই স্কুলে পরীক্ষায় হিরুর প্রথম হওয়া এবং নিজের দ্বিতীয় হওয়াকে সে মানতে পারে না। হিরুর বিরুদ্ধে অসৎ উপায় অবলম্বনের অভিযোগ আনে চন্দ্রনাথ। নিজেকে শ্রেষ্ঠত্ব আসনে দেখতে সে এতটাই ভালোবাসে যে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার কাল্পনিক ফলাফলও তৈরি করে চন্দ্রনাথ এবং সেখানে নিজের নম্বরের অনুপাতে বাকিদের ফলাফলও ঠিক করে ফেলে। দাম্ভিকতা। চন্দ্রনাথের মধ্যে ঔদ্ধত্যের প্রকাশ ঘটে যখন সে স্কুলে দ্বিতীয় স্থান অর্জনে পুরস্কার প্রত্যাখ্যান করে চিঠি দেন। প্রধান শিক্ষককে উদ্দেশ্য করে গুরুদক্ষিণার যুগ আর নেই বলার মধ্যে তার এই দাম্ভিকতায় ফুটে ওঠে। এক্ষেত্রে নিজের দাদার নির্দেশেও সে শুধু অমান্য করেনি, দাদার সঙ্গে সম্পর্কের বিচ্ছেদও ঘটিয়েছে। তাই হিরুর কাকার বিশেষ পুরস্কার দেওয়ার প্রস্তাবকে চন্দ্রনাথের অপমানজনক বলে মনে হয়েছে। সৌজন্যের অভাব। অহংকারের কারণেই হিরুর বাড়ির প্রতিভোজ আমন্ত্রণ পেয়েও চন্দ্রনাথ হাজির হয়নি, বরং স্কলারশিপ পাওয়ার মতো সামান্য কারণে অনুষ্ঠান করার প্রয়োজন ছিল না বলে চিঠি লিখে রেখে গেছে। সব মিলিয়ে অহংকার, চূড়ান্ত আত্মমর্যাদা এবং চরম আত্মকেন্দ্রিকতার প্রতীক হয়ে উঠেছে চন্দ্রনাথ চরিত্রটি। প্রশ্ন, আগত্য রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরল। রাধারানী কোথা থেকে ফিরছিল, সে কাঁদছিল কেন? উদ্দিষ্ট স্থান। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী রচনাংশে রাধারানী নামের মেয়েটি মাহেশের রথে মেলা থেকে ফিরছিল। রাধারানী কাদার কারণ। পথ্য সংগ্রহের প্রচেষ্টা। রাধারানী তার অসুস্থ মার জন্য পথ্য সংগ্রহের উদ্দেশ্যে বনফুলের একটি মালা গেঁথে সেটি বিক্রি করার জন্য রথের মেলায় গিয়েছিল, কিন্তু রথের দড়ি অর্ধেক টানার পরেই বৃষ্টি আরম্ভ হয়। ব্যর্থতা ও পুনঃপ্রচেষ্টা। বৃষ্টিতে মেলা ভেঙে যাওয়ার ফলে তার মালা কেউ কেনে না। রাধারানী মনে মনে ভেবেছিল যে বৃষ্টি থামলে হয়তো আবার মেলা জমবে, তাই সে বৃষ্টিতে ভিজেই অপেক্ষা করতে থাকে, কিন্তু বৃষ্টি থামে না, ফলে মেলার লোকের ভিড়ও হয় না। হতাশজনক পরিণতি। সন্ধ্যা পার হয়ে রাত হয়, চারপাশে অন্ধকার নেমে আসে, কাদাময় পিছল পথে কোনো কিছুই দেখা যায় না। মায়ের অসুস্থতা, খাদ্যের অভাব ইত্যাদির কথা ভেবে রাধারানী দুশ্চিন্তা ও হতাশায় কাতর হয়ে পড়ে। প্রবল অসহায়তা থেকেই সে কাঁদতে কাঁদতে বাড়ির পথে ফিরতে থাকে। নয়লে রয়েছে কম বেশি 150টি শব্দে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5। খেয়া কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর নগর ও গ্রাম জীবনের যে তুলনামূলক ছবিটি তুলে ধরেছেন তা নিজের ভাষায় বর্ণনা করো। খেয়া কবিতাটিতে রবীন্দ্রনাথ ঠাকুর একদিকে পৃথিবীর ক্ষমতালোভী রক্তাক্ত নাগরিক জীবন আর অন্যদিকে শান্ত স্নিগ্ধ মানবিক সম্পর্কে বাঁধা গ্রাম জীবনের ছবি পাশাপাশি তুলে ধরেছেন। আত্মীয়তার বন্ধন। একটি নাম না জানা নদীর দুপাশে দুটি নাম না জানা গ্রাম এখানে সারা বছর পল্লীগ্রামের কথা তুলে ধরছে। গ্রামে সাধারণ মানুষ সহজ সরলভাবে তাদের জীবন কাটায়। নদী পারাপারের খেয়া নৌকাটি দুই পাশে দুটি গ্রামের মানুষকে আত্মীয়তার বন্ধনে বেঁধেছে। হৃদয়ের যোগাযোগ। নাগরিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য অনেক বেশি থাকলেও মানুষের সঙ্গে মানুষের হৃদয়ের যোগ খুব কম, তাই ক্ষমতা বা সম্পদের লোভে তারা একে অন্যকে আঘাত করতেও দ্বিধাবোধ করে না। এক সাম্রাজ্যের পতনের সঙ্গেই ঘটে আর এক সাম্রাজ্যের উত্থান। সভ্যতার অগ্রগতি মানুষকে উন্নতর জীবন দিয়েছে, অজস্র উন্নত মারণাস্ত্র তার ধ্বংসের বার্তাও দিয়ে এসেছে। সহজ সরল পল্লী জীবন। নগর জীবনের এই উত্থান পতন দ্বন্দ্ব সংঘাত থেকে অনেক দূরে পৃথিবীর এক কোণে পল্লীগ্রামের জীবন কিন্তু আবহমান কাল ধরে এইরকমভাবে বয়ে চলেছে। কবিতাটিতে সভ্যতার অহংকারে গর্বিত হৃদয়হীন নাগরিক জীবনের থেকে সহজ সরল আড়ম্বর এবং মানবিক পল্লী জীবনের প্রতি রবীন্দ্রনাথের গভীর ভালোবাসা ব্যক্ত হয়েছে। পরের প্রশ্ন, আকাশে সাথী তারা কবিতায় জীবনানন্দের প্রকৃতি চেতনার সংক্ষিপ্ত পরিচয় দাও। কবির প্রকৃতি চেতনা।
প্রকৃতিপ্রেমী কবি জীবনানন্দ দাশ সন্ধ্যাকালীন রূপসী বাংলার যে সৌন্দর্য দেখেছেন তা ব্যক্ত করেছেন আকাশে সাতটি তারা কবিতায়। দিগন্তরেখায় বিলীন। সূর্য যখন অস্ত যায় তখন তার লাল আভায় আকাশের মেঘ পাকা কামরাঙা ফলের মতো লাল হয়ে ওঠে। কিছুক্ষণ পর সেই মেঘও দিগন্তরেখায় বিলীন হয়। আকাশে তারা ফুটে ওঠে। দিনরাত্রির সন্ধিক্ষণ এই স্নিগ্ধ সন্ধ্যায় বাংলার প্রকৃতির অপরূপ রূপ পৃথিবীর সব জায়গা থেকে আলাদা। এলোকেশী কন্যা। সূর্য অস্ত গেলে যেন এলোকেশী মেয়ে দেখা দেয় বাংলার আকাশে। তার ছড়িয়ে পড়া কালো চুল ধীরে ধীরে অন্ধকারের আমেজ নিয়ে আসে বাংলার প্রকৃতির বুকে। হিজল, কাঁঠাল, জাম ইত্যাদি গাছের পাতা ছুঁয়ে নেমে আসা অন্ধকার যেন সেই রূপসীরই চুলের সোয়াগ ভরা চুম্বন। সন্ধ্যার রূপ। কবি বাংলার সন্ধ্যার রূপ শুধু চোখেই দেখেননি, গন্ধেও তাকে অনুভব করেছেন। গাছপালা, লতা, গুল্ম, ঘাস, ফল, পুকুর, মাছ, হাঁস, মানুষ সব কিছুর গন্ধ মিলে তৈরি হয় বাংলার সন্ধ্যার গন্ধ। কবির মনে হয় এ যেন সেই এলোকেশী কন্যার চুলের স্নিগ্ধ সুবাস। শেষের কথা। এভাবে গাছপালা, মানুষ, অন্যান্য জীবকে নিয়ে বাংলার যে পরিপূর্ণ প্রকৃতি তার মধ্যেই জীবনানন্দ খুঁজে পেয়েছিলেন তার রূপসী বাংলাকে। দর্শন থেকে রয়েছে কম বেশি 150 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান 5। কার্সিয়াং যাত্রাপথে হিমালয়ের যে সৌন্দর্য দেখে লেখিকা মুগ্ধ হয়েছিলেন তার স্বরূপ বিশ্লেষণ করো। বা আসতে পারে প্রশ্নটা ঘুরিয়ে, হিমালয় দর্শন রচনাটি অবলম্বন করে লেখিকার শিলিগুড়ি থেকে কার্সিয়াং যাত্রাপথের বর্ণনা দাও। ভালো করে উত্তরে দেখে নাও, আমি আর মুখে বলছি না, মুখে বললে ভিডিওটা এটা বড় হলে তোমাদেরই অসুবিধা হবে। আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করতে তোমাকে কিন্তু অবশ্যই ভিডিওটা থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরটা তোমাদের খাতে নোট ডাউন করে নেবে। কোথাও লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও। পরের প্রশ্ন, অধিকাংশ নিরুদ্দেশের বিজ্ঞাপনের ইতিহাস এই বিজ্ঞাপনের কোন ইতিহাসের কথা এখানে বলা হয়েছে নিজের ভাষায় লেখো। উত্তর দেখে নাও। পরে হচ্ছে 11 দাগে কম বেশি 150 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্ন দেওয়া। প্রশ্নের মান 5। ধীবর বৃত্তান্ত নাট্যদৃশ্যে ধীবরের চরিত্রকে যেভাবে পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। পয়েন্ট করে কথা মুখ। পরের পয়েন্ট করবে পেশার প্রতি মর্যাদাবোধ। পরের পয়েন্ট করবে সততা। তারপরের পয়েন্ট করবে, তারপরের প্রশ্ন রয়েছে ধীবর বৃত্তান্ত নাট্যাংশে রক্ষীগণ ও রাজশ্যালকের ভূমিকা আলোচনা করো। প্রথম পয়েন্ট করবে রক্ষীদের ভূমিকা। ভালো করে দেখে নাও রক্ষীদের ভূমিকাটা। তারপরের পয়েন্ট করবে রাজশ্যালকের ভূমিকা। পরে হচ্ছে 12 থেকে কম বেশি 150টি শব্দে নিচে যে কোনো একটি প্রশ্ন দেওয়া। প্রশ্নের মান 5। স্বর্ণপণি গল্পে প্রফেসর শঙ্কু তার আবিষ্কারের কী কী তালিকা দিয়েছিলেন। ভালো করে উত্তরটা দেখে নাও। পরের প্রশ্ন, এটাই যে স্বর্ণপণি তাতে কোনো সন্দেহ নেই, কে কীভাবে স্বর্ণপণি পেয়েছিল বিবৃত করো। পয়েন্ট করবে উদ্দিষ্ট ব্যক্তি। পরের প্রশ্ন, স্বর্ণপণি পাওয়ার বিবরণ। পরে রয়েছে 13 দাগে কম বেশি 300 শব্দে নিচে যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো। প্রথম, বাংলার উৎসব, বিজ্ঞান ও কুসংস্কার, পরিবেশ রক্ষায় ছাত্র সমাজ, একজন আদর্শ মহাপুরুষ, দেশভ্রমণ শিক্ষার অঙ্গ। নির্দেশ অনুসারে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 4। প্রদত্ত অংশের ভাবার্থ, এটা ভাবার্থ হবে, ভাবার্থ লেখো। দেখে নাও প্রশ্নটা, এটা তোমাদের ভাবার্থ লিখতে হবে। বলছে প্রদত্ত রচনার 1/3 শব্দের মধ্যে সারাংশ লেখো। এটা তোমাদের সারাংশ লিখতে হবে। পরে হচ্ছে কম বেশি 150 শব্দে নিচের সংকেত সূত্র অবলম্বন করে একটি গল্প রচনা করো। পরে হচ্ছে ভাব সম্প্রসারণ করো। স্বার্থমগ্ন যেজন বিমুখ বৃহৎ জগৎ হতে সে কখনো
শেখে নি বাঁচিতে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার নবম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। তাহলে তোমার কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে থাকলে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে, যে এবছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু রাত্রে দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তাহলে তোমরা কোশ্চেনটা দেখে নাও। আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতায় লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। ভালো করে দেখে নাও।